Hello, dear students. Today's topic is integration substitution বা বাংলায় বলা হচ্ছে যে পরিবর্তন বা প্রতিস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে ইন্টিগ্রেশন বা সমাকল নির্ণয় কীভাবে করা হয়ে থাকে সেটাই আজকের ভিডিওর আমাদের আলোচনার বিষয়। এবং এটি ক্লাস 12-এর স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ এইটার উপর বেস করে ইন্টিগ্রেশনের বিভিন্ন অঙ্ক তো করতে হবেই। এবং আমি যেমন ফার্স্ট চ্যাপ্টারের শুরুতেও বলেছিলাম, মানে ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারের শুরুতে, যে ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে আমাদের বিভিন্ন যেমন সামতলিক ক্ষেত্র বা অনেক ক্ষেত্রে অসমতলিক ক্ষেত্রেরও আমরা এরিয়া নির্ণয় করে থাকি, যে ক্ষেত্রফল নির্ণয় করে থাকি। এবং ইন্টিগ্রেশনের ইউজ ভ্যারাইটিস ক্ষেত্রে রয়েছেই, অবশ্যই সেগুলো আমি ডিটেলসে আলোচনা করেছি। তো এই ডিফারেন্ট একটি চ্যাপ্টার যেটা আজকে আলোচনা হবে, এটির প্রয়োজন কেন পড়লো? এর প্রয়োজন এই কারণে পড়লো, ফার্স্ট চ্যাপ্টারে আমরা শুধুমাত্র ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোকে শিখেছি, যে ফর্মুলাগুলোর সাহায্য নিয়ে আমরা ডাইরেক্ট কতগুলো ইন্টিগ্রেশন করে থাকতে পারি। কিন্তু যদি আমাদের যে ইন্টিগ্রেশনটা আমাদের হাতে আসছে সেটা যদি একটু অন্য রকমের কিছু থাকে, যে ডাইরেক্ট ফর্মুলার অ্যাপ্লিকেশনে হবে না, অথবা এমনকি ত্রিকোণমিতির সূত্র বা লগের সূত্র অ্যাপ্লাই করার পরেও আমাদের হবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদেরকে এই চ্যাপ্টারের সাহায্য নিতে হবে, যে প্রতিস্থাপন প্রক্রিয়ার সাহায্যে আমাদের সমাকলটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো এটার জন্য যে জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার, সেটার একটা হলো যে এই ফর্মুলাগুলো তো মাথায় অবশ্যই রাখতে হবে। এখানে যে ফর্মুলাগুলো দেখা যাচ্ছে 3, 4, 5, 6, 7, 8, এই ফর্মুলাগুলো অবশ্যই মাথায় তো রাখতে হবেই। তার বাইরেও এই চ্যাপ্টারটাকে শুধু ফর্মুলা কেন্দ্রিক হিসাবে ধরলে হবে না। এই চ্যাপ্টারটা অনেকটাই অবজারভেশন কেন্দ্রিক। কি বিষয়টা, যে এখানে কোনো না কোনো একটা অপেক্ষককে, মানে ফাংশনকে জেড ধরে নিতে হবে। এই ধরে নেওয়ার কাজটা যে যত ভালো করে শিখতে পারবে, এবং অবশ্যই এখানে এই ইন্টিগ্রেশন করতে গিয়ে আবার ডেরিভেটিভের ফর্মুলাও লাগবে, তো ডেরিভেটিভের ফর্মুলাগুলোও যাদের যতটা সুন্দরভাবে মনে থাকবে, তারাই এই ইন্টিগ্রেশন করতে বেশি সুবিধাজনক জায়গায় থাকবে। তাহলে কি বললাম, যে দুটো বিষয়, একটা বিষয় হলো যে প্রপার অবজারভেশনের মাধ্যমে কোনো একটা ফাংশনকে জেড ধরা, আর 2 নম্বর বিষয় হলো ডেরিভেটিভের ফর্মুলাগুলোকেও মনে রেখে সেই ডেরিভেটিভের ফর্মুলাগুলোর কোথায় কীভাবে অ্যাপ্লাই হচ্ছে বা অবজার্ভ করতে হবে, যে কোথায় কীভাবে ডেরিভেটিভ ফর্মটা রয়েছে। আমি অঙ্কে উদাহরণে আসবো, এবং আরও কিছু অবজারভেশনাল জায়গাও দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো, যেটার সাহায্য নিয়ে অঙ্কগুলোকে অবজার্ভ করা যেতে পারে বা কীভাবে জেড ধরা যেতে পারে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো এখানের প্রথমে আলোচনায় চলে আসি। 2 নম্বর ফর্মুলাটাকে আলাদাভাবে মনে রাখার খুব বেশি দরকার পড়বে না, ওগুলো অঙ্কের জেড ধরার মাধ্যমে সলভ করে নেওয়া যেতে পারে। তো যেগুলো মেইনলি দরকার পড়বে 3 থেকে শুরু করে 8 পর্যন্ত, এইগুলো নিয়ে আমি একটু ছোটো করে একটা ডিসকাস রাখি। যে 3 নম্বরে কি বলছে, যদি কখনো কোনো এরকম একটা ইন্টিগ্রেশন আমাদের আসে বা যদি থাকে, দেখা যায় যে যেখানে হরের ডেরিভেটিভটা লবে আছে। খেয়াল করো, হরে আছে এফ এক্স একটা অপেক্ষক, আর লবে আছে তার ডেরিভেটিভ, মানে কি এফ ড্যাশ এক্স। যদি এরকম কোনো জায়গায় থাকে, তাহলে কি জানলাম, যে হরে যে ফাংশন আছে তার ডেরিভেটিভ ভ্যালু যদি লবে থাকে, তাহলে আমরা অ্যান্সারটা লিখতে পারি সেটা ডাইরেক্ট লগ এই হর কি এফ এক্স আছে, লগ মড এফ এক্স প্লাস সি। মডটা দেওয়া হয় মূলত, সেটা কেন, সেটা ডেফিনিট ইন্টিগ্রাল, মানে নির্দিষ্ট সমাকলে গিয়ে আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে যে মড ভ্যালুটাকে ইউজ করা হয় কেন লগের ক্ষেত্রে। তো আপাতত এই ক্ষেত্রে শুধুমাত্র মডটা দিয়ে চলো, তাহলেই চলবে। যে তাহলে কি বলতে পারি, লগ মড এফ এক্স মিনস কি এই ক্ষেত্রে হর। তো এটা যদি একটা এক্সাম্পল নেওয়া যায়, এটা সবথেকে বেস্ট এক্সাম্পল যদি আমরা বলি, সবথেকে বেস্ট এক্সাম্পল বলবো এই 6 নম্বর ফর্মুলা। 6 নম্বর ফর্মুলা বেসিক্যালি এই 3 নম্বর ফর্মুলার উপর বেস করেই এসছে, এমনকি 5 নম্বর ফর্মুলাও তাই এসছে। কীভাবে এসছে, কট এক্স বলতে আমরা কী বুঝি? কট এক্স বলতে আমরা লিখতে পারি কস এক্স বাই সাইন এক্স, তাই তো, কস এক্স বাই সাইন এক্স ডিএক্স। এখন ভালো করে খেয়াল করো, যে সাইন এক্সের ডেরিভেটিভ আমরা কি বলতে পারি, কস এক্স। তার মানে কি জানলাম, যে হরের ডেরিভেটিভটা লবে আছে,
তাহলে কি হবে, এখানে কি বলছে লগ অফ হর, তাহলে এখানে কি হবে যে লগ তার মডে কি হবে সাইন এক্স মানে কি হর সেটা আছে প্লাস সি। ক্লিয়ার? এবং এখানে ভালো করে খেয়াল করো যে এখানে লগ সাইন এক্সই রয়েছে। এইটাই হলো কনসেপ্টটা, এবং এইটাকে বেস করেই আমাদের 3 নম্বরকে বেস করে যেমন 6 এসছে, আমাদের 3 নম্বরকে বেস করে 5ও এসছে। এটার লজিকটা কি, ট্যান এক্স মানে আমরা কি বলতে পারি সাইন এক্স বাই কস এক্স। সাইন এক্স বাই কস এক্স যখনই হচ্ছে তখনই তোমরা কী লিখতে পারছো ভালো করে যখন খেয়াল করো যে কস এক্সের ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, একটা বাইরে মাইনাস সাইন আনতে পারি, উপরে এখানে লবে মাইনাস গুণ করে দিতে পারি, তাই তো? তাহলে মাইনাসের উপর মাইনাস অ্যাপ্লাই হলে আলটিমেটলি প্লাসই হয়। তাহলে কী দাঁড়ালো, এখানে আবার খেয়াল করা যাক যে হরের ডেরিভেটিভ লবে আছে, মানে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে আমাদের অ্যান্সার কী লিখতে পারি, এই মাইনাসটা তারপরে লগ হর, হর মানে কি কস এক্স। ক্লিয়ার? তাহলে কী হচ্ছে মাইনাস লগ কস এক্স। ওকে, আচ্ছা এবার লগের সামনে যেটা থাকে সেটা কোনো একটা ভ্যালুই থাকুক বা চিহ্ন থাকুক, সেটা আমরা কি জানি, সেটা পাওয়ারে উঠে যায়। তাহলে সেটা কি কস এক্সের পাওয়ারে উঠে যাবে। তাহলে লগ কস এক্সের পাওয়ারে কি উঠে যাবে, যে -1। ওকে, তাহলে কস এক্সের পাওয়ারে যদি -1 হয়ে যায় তাহলে কি বলতে পারি, সেটা 1/cos এক্সকে বোঝায়। আচ্ছা 1/cos এক্স মানে কি সেক এক্স, ওই কারণে ট্যান এক্সের ইন্টিগ্রেশন কি লগ মড সেক এক্স। তাহলে এইগুলোকে আমরা ডাইরেক্ট ফর্মুলা হিসেবে মনে রাখবো যে ট্যান এক্সের ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স, 6 নম্বর কট এক্সের ইন্টিগ্রেশন লগ মড সাইন এক্স। ওকে, আচ্ছা 4 নম্বর ফর্মুলাটা কি বলছে, 4 নম্বর ফর্মুলাটা আমাদের বলছে যে e⁻x-কে বাইরে রেখে যদি ব্র্যাকেটের ভেতরে একটা ফাংশন এবং তার ডেরিভেটিভ ফাংশনের যোগফল থাকে, এবং বি কেয়ারফুল e⁻x-কে কিন্তু বাইরে থাকতেই হবে, যদি এরকম থাকে তাহলে কি আমরা লিখতে পারি এটার ইন্টিগ্রেশন পুরোটার হয়, সেটা হলো e⁻x থাকবে, তার সাথে গুণফল আকারে থাকবে ভেতরের ফাংশনটা। ওকে, মানে তাহলে কী শিখলাম, ইন্টিগ্রেশন e⁻x ইন্টু fx প্লাস f ড্যাশ x ইকুয়ালস টু e⁻x fx প্লাস c। যেমন একটা এক্সাম্পল দিই, যদি এরকম থাকে যে e⁻x ব্র্যাকেটের ভেতরে যদি এরকম থাকে যে সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স, e⁻x বাইরে রয়েছে অ্যাজ ইউজুয়াল, এবং সাইন এক্সের ডেরিভেটিভ যদি কস এক্স থাকে, এখানে তাই আছে দেখো ভালো করে যে এফএক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, তাহলে আমাদের অ্যান্সারটা কী হয় e⁻x সাইন এক্স, এটার অ্যান্সার হবে e⁻x সাইন এক্স প্লাস সি অবশ্যই। এইভাবেই 4 নম্বর ফর্মুলাটাকে মনে রাখা যেতে পারে। এবং 7 নম্বর ফর্মুলা এবং 8 নম্বর ফর্মুলাও কিন্তু চ্যাপ্টার 5-এ ছিল না, যে আগের চ্যাপ্টারটাতে, সেটাও আমরা কিন্তু এখানটাই লক্ষ্য করতে পারছি যে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স কী হয়, লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স, এটাও ইউজ করতে পারি, এমনকি লগ মড ট্যান π/4 প্লাস x/2 প্লাস সি, এটাও ইউজ করতে পারি। এটা মনে রাখতে হবে তোমাদের ফর্মুলা আকারে। এবং কোসেক এক্সের ইন্টিগ্রেশন হয় লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স অথবা লগ মড ট্যান x/2। সেক এক্সের ইন্টিগ্রেশনে π/4 এখানে আসে, এটা মাথায় রাখলেই হবে যে কোসেক এক্সের ইন্টিগ্রেশনে π/4টা আসে না, শুধু x/2 হয়। এভাবে মাথায় রাখা যেতে পারে। এবং এই ফর্মুলাগুলো শুধু অ্যাপ্লাই করতে জানলেই হবে না, এই ফর্মুলাগুলোর পাশাপাশি যেটা বললাম যে কোন জায়গায় কোন অপেক্ষককে জেড ধরতে হবে এবং ডেরিভেটিভের ফর্মুলাগুলোকেও মাথায় রাখা দরকারি। আচ্ছা আমরা ওই জেড ধরার ডিসকাশনটাতে এবার চলে আসি একটু। জেড ধরার ডিসকাশনটা বেসিক্যালি কী বলছেন, আমি একটা শর্ট ফর্ম বানিয়েছি এইটার, যে কার ডেরিভেটিভ কী এবং কোথায় আছে, কার ডেরিভেটিভ কী এবং কোথায় আছে, এই জিনিসটাকে ভালো করে অবজারভেশনের মাধ্যমেই আমরা কাকে জেড ধরতে হবে এবং সেটাকে অবজার্ভ করে বাকিটুকু অঙ্ককে কীভাবে করা যেতে পারে সেটাকে লক্ষ্য রেখে আমরা সলভ করতে পারবো। যেমন দেখো আমি এখানটায় স্টার মেরে মেরে কতগুলো জিনিস লিখেছি। ফার্স্ট স্টার, যে কার ডেরিভেটিভ কী এবং সেগুলো কোথায় আছে, এইটাকে ফার্স্ট অবজার্ভ করতে হবে। কার ডেরিভেটিভ কী বলতে আমি কী বলতে চাইছি, তার মানে নিশ্চিতভাবে এখানে যে ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। যেমন সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 - x², অথবা ট্যান এক্সের ডেরিভেটিভ sec²x, অথবা লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এগুলোকে অবজার্ভে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, তাতে কি সুবিধা হবে। এইবার দেখো যে ওই যে জিনিসগুলো পেলে, যে ডেরিভেটিভ রেজাল্টগুলো, যেমন বললাম যে 1/√1 - x², অথবা কি বললাম যে 1/x, অথবা বললাম
যে যে জিনিসগুলো যে ট্যান এক্সের ডেরিভেটিভস এক্স স্কোয়ার এক্স, এই জিনিসগুলো কোন জায়গায় রয়েছে, ঠিক আছে। তো এইটাকে অবজার্ভ করে কি করবে, ফার্স্ট যে কাজটা হলো যে এই কার ডেরিভেটিভ কি, এই কার ভ্যালুটা কোথায় রয়েছে সেটা অবজার্ভ করাটা দরকারি। তাহলে কার জিনিসটাকেই তোমাদের জেড ধরতে হবে। এটা যেই জেড ধরে ফেলবে, এবার এই কার জিনিসটাকে জেড ধরার পরে এইবার এই কারকে ডেরিভেটিভ করা যায়। কারকে ডেরিভেটিভ করলে যে ভ্যালুটা পাবো সেইটা ওই ঠিক কী জিনিসটা চলে আসবে, কি বলতে ওই যে ডেরিভেটিভ ভ্যালুটা, মানে যে জিনিসগুলো অবজারভেশন আমি রাখতে বললাম বাই ফর্মুলা, সেই কি জিনিসটা ইন্টু ডিএক্স যেটা অলরেডি অঙ্কে আছে সেটা ইকুয়ালস টু আমরা ডিজেড লিখে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমি একটা এক্সাম্পলে আসি, বিষয়টা আরও একটু ক্লিয়ার করা যাবে। আমি একটা এক্সাম্পলে আসি, তারপরে এখানটায় 3 নম্বর স্টার এবং 4 নম্বর স্টার এই পেজে ডিসকাশন করছি। যেমন এখানে এখানে ভালো করে লক্ষ্য রাখো যে এমসিকিউ এর 8 নম্বর অঙ্কটা আমি ডিসকাশন করেছি, এটা এক্সারসাইজে রয়েছে, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স বাই এক্স অঙ্কটা দিয়েছে। এবং আমি এখানে কি কি বললাম ভালো করে যদি অবজার্ভ করো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম যে কার ডেরিভেটিভ কি এবং সেটা কোথায় আছে, মানে সেটা বলতে সেগুলো আর কি। তা কার প্রথমে হলো যে আমরা কি জানি যে লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়, তাই তো। তাহলে এই কার জিনিসটা কাকে ধরতে হবে, লগ এক্সকে। দেখো এখানে ভালো করে খেয়াল করো, লগ এক্সকে এখানে জেড ধরা হয়েছে, ঠিক আছে। এইবার কি হলো, লগ এক্সের ডেরিভেটিভ কি 1/x, এখানটায় পরের লাইনে খেয়াল করো এইটাকে এবার ইকুয়েশনটাকে এবার ডেরিভেটিভ করে দেওয়া হয়েছে এক্সের সাপেক্ষে, তাহলে 1/x ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। এবার ডিএক্সটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই কী পাবো, ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে কী পেলাম, এখানে যদি অবজার্ভ করা যায় এই যে ডিএক্স বাই এক্স এই ভ্যালুটার জায়গায় আমরা বসিয়ে দিতে পারছি কি ডিএক্স বাই এক্সের ভ্যালু ডিজেড, তাহলে ডিএক্স বাই এক্সের ভ্যালু ডিজেড বসে যাবে, ক্লিয়ার হচ্ছে। আর এখানে আমরা লগ এক্সকে জেড ধরেছি, সেই লগ এক্সের জায়গায় জেড বসে যাবে, তাহলে হয়ে গেল কি সাইন জেড, আর ডিএক্স বাই এক্সের জায়গায় ডিজেড। তাহলে আলটিমেটলি অঙ্কটা কি দাঁড়িয়ে গেল, অঙ্কটা আলটিমেটলি দাঁড়িয়ে গেল সাইন জেড দিয়ে একটা অঙ্ক, যে অঙ্কটা অলরেডি আগের চ্যাপ্টারেই তোমরা করেছো, যে অলরেডি জানো যে সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস কস এক্স হয়। কিন্তু এখানে আর কিছুই না, এখানে এক্সের জায়গায় শুধু জেড ভ্যারিয়েবল দিয়ে ইন্টিগ্রেশনটুকু রয়েছে। তাহলে সাইন জেডের ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস কস জেড প্লাস সি, লাস্টে গিয়ে জেডের জায়গায় লগ এক্স বসিয়ে দিতে হবে। বোঝা যাচ্ছে কথাগুলো। আমি আবার একটু পেছনের পেজে চলে যাই, যেটা আমি ডিসকাশন করছিলাম। তাহলে আমি এখানে আরেকবার ডিসকাশন করি যে ফার্স্ট কথা হলো কার ডেরিভেটিভ কী এবং কোথায় কোথায় আছে সেগুলো অবজার্ভ করা। সেকেন্ড হলো যে এই কার ভ্যালুটাকে জেড ধরতে হবে। কারটা কী জিনিস, যাকে জেড ধরার পরে এই যে ডেরিভেটিভ করি, কার জিনিসটাই হয়ে যাবে কিতে রূপান্তর, কি এর সাথে নিশ্চিতভাবে একটা ডিএক্স আপনি গুণফল আকারে চলে আসবে, এবং ডান দিকে আমরা কী পেয়ে যাবো, ডিজেড ভ্যালু। এইবার আমাদের কি করতে হবে, মেন যে ইন্টিগ্রেশনটা দিয়েছে অঙ্ক হিসাবে, সেই ইন্টিগ্রেশনে আমাদের সব কিছুকে পরিবর্তন করতে হবে, ওই কারণে বা প্রতিস্থাপন করতে হবে, যেটাই বলো না, পরিবর্তন বা প্রতিস্থাপন করতে হবে, ওই কারণে এই চ্যাপ্টারটার নাম পরিবর্তন বা প্রতিস্থাপন। কী করতে হবে, মেন অঙ্কে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কে কোথায় কোথায় এক্স রয়েছে এবং কোথায় কোথায় ডিএক্স রয়েছে সেইগুলো আমরা চেঞ্জ করে নিয়ে চলে যাব কি সব জেডে অথবা ডিজেডে। খেয়াল করো কি বললাম, যেখানে যেখানে এক্স বা ডিএক্স রয়েছে সব কিছুকে চেঞ্জ করে আমরা নিয়ে যাব কি জেড বা ডিজেডে। এতে সুবিধা কি হবে, তাতে দেখা যাবে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারবো, যেই জেড বা ডিজেডে নিয়ে চলে যাব। যেমন আগে যে অঙ্কটা ডিসকাস করলাম ওখানে অঙ্কটা চলে এলো সাইন জেড, এবং সাইন জেডের ডেরিভেটিভ করতে তোমরা সাইন জেডের ইন্টিগ্রেশন করতে তোমরা জানো মাইনাস কস জেড হয়, তাই অঙ্কটা সলভ হয়ে গেল। তাহলে কি শিখলাম, যে এক্স থেকে সব কিছুকে জেডে এবং ডিএক্স থেকে ডিজেডে নিয়ে যেতে হবে। সেইটাই হেল্প করবে হলো এই সেকেন্ড স্টারটা, যে কারকে যেই জেড ধরবো কি ইন্টু ডিএক্সটা ডিজেড হয়ে যাবে। তাহলে এই কার ভ্যালুটার জায়গায় জেড বসিয়ে দিতে পারবো এবং কি ইন্টু ডিএক্স ভ্যালুটার জায়গায় ডিজেড বসিয়ে দিতে পারবো। এবং এর বাইরেও যদি অন্য কিছু এক্স দিয়ে থাকে, কোনো একটা ফাংশন বা কোনো একটা ভ্যালু, সেইটাকেও কীভাবে জেডে ট্রান্সফার করে নিয়ে নিতে হবে সেটাও আমাদের অবজারভেশন রাখতে হবে। ওকে, আচ্ছা এবার 3 নম্বর স্টারে চলে আসি, যে এই কার জিনিসটাকে কী করে অবজার্ভ করব। আমি তো সহজে মুখে মুখে বলে দিচ্ছি বা একটা অঙ্কে দেখিয়ে দিলাম যে কারকে জেড ধরতে হবে, হ্যাঁ, তো কার জিনিসটা কোথায় থাকে জেনারেলি, এই কটা পয়েন্ট যদি মনে রাখা যায়, যে 5টা পয়েন্ট আমি লিখেছি, কার জিনিসটা জেনারেলি সেই জায়গাগুলোতেই থাকে, ঠিক আছে। যেমন
এর পাওয়ারে কার থাকতে পারে, যে অঙ্কটা দিয়ে দিল ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, এরকম একটা অঙ্ক দিয়ে দিল, ঠিক আছে, ডিভাইডেড বাই 1+x²। খেয়াল করো এর পাওয়ারে যেটা রয়েছে সেটাকে কি বললাম, কার, সেইটাকে কি ধরতে হবে, জেড ধরতে হবে, মানে ট্যান ইনভার্স এক্স এর পাওয়ারে রয়েছে, তাহলে ট্যান ইনভার্স এক্সকে জেড ধরতে হবে। তা যেই ট্যান ইনভার্স এক্সকে তুমি জেড ধরবে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/1+x²। ওকে, এ দেখো 1+x² তো হরেই আছে, তার মানে লবে তো কী আছে, 1ই আছে, 1 ইন্টু সামথিং, তো 1/1+x² চলে এলো, 1/1+x², এবং এইটার সাথে নিশ্চিতভাবে একটা ডিএক্স গুণ থাকবে, তাহলে 1/1+x² ইন্টু ডিএক্স, এইটার পরিবর্তে ডিজেড বসিয়ে দেওয়া যাবে। আর এর পাওয়ারে ট্যান ইনভার্স এক্সকে আমরা জেড ধরেছি, তো শুধু ট্যান ইনভার্স এক্সের জায়গায় জেড বসিয়ে দেওয়া যাবে। আলটিমেটলি অঙ্কটা এরকম দাঁড়িয়ে যাবে যে ই টু দি পাওয়ার জেড ডিজেড। ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন তোমরা জানো, ই টু দি পাওয়ার জেডই হয়, তবে অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে অবজারভেশনের পথ কি, যে এর পাওয়ারে যেটা থাকবে সেটাকে জেড ধরতে হতে পারে, অথবা এ বা 10, 5, 3, 2 এরকম টাইপের ভ্যালুয়ের পাওয়ারে যেটা থাকবে সেটাকে জেড ধরতে হতে পারে। 3 নম্বর হলো রুটের ভিতরে যেটা থাকবে সেটাকে জেড ধরতে হতে পারে। আচ্ছা, এখানে একটা কথা একেবারে বলে রাখি, যে রুটের ভেতরে যে ভ্যালুটা থাকে যদি তাকে জেড ধরতে হয়, তাকে জেড ধরলেও অঙ্কটা সলভ করা যাবে, মানে আরও ভালো হয় রুটের ভেতরের ভ্যালুটাকে যদি জেড স্কোয়ার ধরা যায়। আমি এই নিয়েও অঙ্ক ডিসকাশন করব, অঙ্ক রেখেছি আমি। তাহলে কি, রুটের ভেতরে যেটা আছে সেটা জেড ধরলেও অঙ্ক সলভ হতে পারে। এর একটু সুবিধার জন্য আমরা কি করে থাকি, রুটের ভেতরে ভ্যালুটাকে জেড স্কোয়ার ধরে থাকি, ঠিক আছে। তাহলে এইটা হলো 3 নম্বর পয়েন্ট। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হলো জেড সেটাকে ধরতে হতে পারে যেখানে হলো ত্রিকোণমিতির অপেক্ষক আছে, যেমন সাইন, লগ, সাইন, ট্যান, সেক, কোস, কোসেক, এসব এইগুলোর অ্যাঙ্গেলে যে ভ্যালুটা থাকছে, এখানে একটু ছোটো হয়ে গেছে, যে ত্রিকোণমিতির অপেক্ষকের ভিতরের অ্যাঙ্গেলে যে জিনিসটা থাকবে সেইটাকে অনেক ক্ষেত্রে কিন্তু জেড ধরতে হতে পারে। ওকে, যেমন জাস্ট কিছুক্ষণ আগে যে অঙ্কটা হলো ওই সাইন লগ এক্সের ক্ষেত্রে, যে লগ এক্সটাকে জেড ধরতে হলো, ওটা কিন্তু ত্রিকোণমিতির অ্যাঙ্গেলের ভেতরে ছিল, তাই না, ত্রিকোণ অ্যাঙ্গেলে ছিল আর কি। 5 নম্বর পয়েন্টটা হলো লগের ভেতরে যেটা থাকবে সেটাকেও অনেক সময় জেড ধরতে হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বরটার কি বলছে, ডেরিভেটিভের ফর্মুলা মনে থাকলেই কি কে খুঁজে পাওয়া যাবে। ওই যেমন যে অঙ্কটা দেখালাম, যেই আমরা দুটো অঙ্ক অলরেডি দেখালাম, যেই আমরা ডেরিভেটিভটা করে দেবো, জেড ধরার পরে ডেরিভেটিভটা করে দেবো, তারপরে দেখতে পাবো যে ডেরিভেটিভ রেজাল্টটা আসছে সেটা অঙ্কের কোনো একটা পার্টের সাথে যুক্ত, সেখানে ওই কিটাই ডিএক্সের সাথে গুণ আকারে আছে, তো ওই জায়গাটুকুতে আমরা ডিজেডটা পুট করে দিতে পারবো। বোঝা যাচ্ছে? ওই কারণে বলা হচ্ছে যে ডেরিভেটিভের ফর্মুলা মনে থাকলেই কীকে খুঁজে পাওয়া যাবে, এই হলো মূল বিষয়। তো আমি আরও কিছু অঙ্কের ডিসকাশনে চলে আসি, যাতে এই ওভারঅল আপাতত যা যা ডিসকাশন করলাম সেগুলো বুঝতে খুব সুবিধা হয় আর কি। আচ্ছা, এমসিকিউ তো 8 নম্বর অলরেডি ডিসকাশন হয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ যে সাইনের ভেতরের যে অ্যাঙ্গেল লগ এক্স তাকে জেড ধরা হয়েছে, এই জিনিসটাই কার হিসাবে কাজ করছিল। যেই এর ডেরিভেটিভ করলাম আমরা কী পেলাম, 1/x, 1/x এখানে কী হিসাবে কাজ করছে, তাহলে কি আমি যদি ডেরিভেটিভ ভ্যালুটা মাথায় রাখি বা অবজারভেশনে রাখি, তাহলে সহজেই আমরা ডিজেডটা খুঁজেও পেয়ে যাব। তাহলে এখানে 1/x ইকুয়াল ডিজেড বাই ডিএক্স, ডিএক্সটা ক্রস মাল্টিপ্লাই হলো, তাহলে ডিএক্স বাই এক্স ইকুয়াল ডিজেড, এই যে ডিএক্স বাই এক্স ইকুয়াল ডিজেড, এরকমভাবে অঙ্কটা এগোচ্ছে। আচ্ছা, 11 নম্বর অঙ্কে চলে আসি। ইন্টিগ্রেশন √2 - 3x dx আছে। ওকে, এবার এখানটায় দেখো যে রুট আছে, যখনই রুট থাকবে তখনই আমরা বলতে পারি কি, যে রুটের ভেতরের যে ভ্যালুটা সেটাকে জেড ধরতে হবে। তো রুটের ভেতরের ভ্যালুটাকে যদি জেড ধরতে হয় সেভাবে অঙ্কটাকে করা যেতে পারে, অথবা অঙ্কটা আরেকটু সহজ এবং ছোট করার জন্য আমরা কি করে থাকি, রুট দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তার ভেতরের জিনিসটাকে আমরা জেড স্কোয়ার ধরতে পারি। যেমন এখানে 2 - 3x আছে, 2 - 3xটাকে জেড স্কোয়ার ধরা হলো, নর্মাল ডেরিভেটিভ করা হলো, বোথ সাইড করা হলে বাম দিকে -3 থাকছে, কারণ 2 এর ডেরিভেটিভ তো 0, -3x এর ডেরিভেটিভ -3, রাইট সাইডে কী হচ্ছে, জেড স্কোয়ার আছে যাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, চেন রুলকে মনে করো, তা জেড স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কী হয়, 2z ইন্টু ডিজেড ডিএক্স। ওকে, এবার আমরা একটা ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারি, পাতি গুণ, তাহলে ডিএক্সটা গুণ হয়ে যাচ্ছে 3 এর সাথে, তাহলে -3dx ইকুয়ালস টু ডান দিকে কী থাকছে, 2z dz। ওকে, আচ্ছা, এইবার এইখানে প্রবলেমটা কি, আগের অঙ্কের ডিএক্স বাই এক্সটুকু
জায়গায় আমরা ডিজেড লিখতে পারছিলাম। এখানে তো আর অন্য কিছু নেই, এখানে কি ডিএক্স একা একাই পড়ে আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, ডিএক্সের একা একার ভ্যালুটাই বের করতে হবে। তাহলে কি পেয়েছি, -3dx ইকুয়াল 2z dz। পরের লাইনে আমরা কি লিখতে পারি, ডিএক্স ইকুয়ালস টু -2/3z dz। ওকে, তাহলে এই ভ্যালুগুলো সব নিয়ে আমরা এখানে মেইন অঙ্কে পুট করে দেবো। এই ধরে নেওয়া পার্টটা এই ডান সাইডের দিকে তোমরা করতে পারো, আমি সব কটা অঙ্কে ডান সাইডের দিকেই করেছি এবং জেনারেলি আমিও তাই করে থাকতাম। তো বইয়ের উদাহরণের সময় দেখতে হবে যে মাঝামাঝি একটা জায়গায় করছে, এটা কোনো অসুবিধা নেই, তো ওটা নিজেদের সুবিধা মতো করে নিও। ঠিক আছে, আমি রাইট সাইডের দিকে জাস্ট বডিটা রেখেছি, আর সরি রাইট সাইড বলছি কি, লেফট সাইডের দিকে মেন অঙ্কটা রেখেছি মানে বডিটা, আর রাইট সাইডের দিকে ধরে নেওয়া পার্টের কাজটুকু রেখেছি। এটা কিন্তু কোনোভাবে কেউ এটা ভেবো না যেটা রাফ ওয়ার্ক, এটা রাফ ওয়ার্ক নয়, কিন্তু এটাও কিন্তু অঙ্কেরই পার্ট। এটা কি শুধু রাইট সাইডে রেখেছি লিখে, যেটুকু ধরা পার্ট হচ্ছে। ঠিক আছে, এটা কোনোভাবেই কিন্তু রাফ ওয়ার্ক নয়, এটা কিন্তু পার্ট অফ ম্যাথ, যে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে সেইটারই একটা পার্ট। ঠিক আছে, এটা না আবার কারো সন্দেহ না থাকে। ওকে, তো এটা কি হলো, ডিএক্স এর ভ্যালুটা কি পেলাম, -2/3 z dz। তাহলে এই ভ্যালুগুলো আমরা এবার সব কিছু এই জায়গাটাতে পুট করে দেবো মেন অঙ্কে। কি হলো, পুট করলে কি পাচ্ছি, √2 - 3x, 2 - 3x কে আমরা জেড স্কোয়ার ধরেছি, তাহলে এখানে রুটের ভেতরে জেড স্কোয়ার হয়ে গেল। ওকে, আর ইন্টু ডিএক্স এর ভ্যালু কি বসে গেল, -2/3 z dz। এই জায়গাটা এত লাল কালাকালি একটুখানি বন্ধ রেখে দিই, তাহলে আমরা আরেকবার দেখাই, এখানে রুটের ভেতরে জেড স্কোয়ার বসলো, আর এখানে ডিএক্স এর জায়গায় বসে গেল হলো -2/3 z dz, এই ভ্যালুটুকু বসে গেল। এইবার রুটের সরে গেল জেড, -2/3 z dz, -2/3টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনের ভেতরে আলটিমেটলি জেড স্কোয়ার থাকছে, তার নর্মাল ইন্টিগ্রেশন। তো এবার z³/3 হয়ে গেল। এবার কি জেডের ভ্যালুটা কি, এই যে জেডের ভ্যালুটা এখানে আলাদা করে বের করে নিতে পারো, জেডের ভ্যালু √2 - 3x, 2 - √2 - 3x, তাহলে হোল কিউব হয়ে যাবে, প্লাস সি, তার মানে কি 2 - 3x হোল টু দি পাওয়ার 3/2, রুট থাকলে পাওয়ারে ওটা হাফ হয়ে যায়, তাই তো। আর বাদ বাকিটুকু তো ক্যালকুলেশন হয়েছে নর্মাল। এইভাবে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে গেল অপশান এ। এভাবে জিনিসগুলো একটু অবজার্ভ করো এবং এমসিকিউর অন্য অঙ্কগুলো করে ফেলতে হবে। আমি চলে যাই আরেকটা এমসিকিউরই অঙ্ক, 14 নম্বর অঙ্ক। এখানে লক্ষ্য রাখো, e⁻⁻1/x আছে ইন্টু 1/x² dx। তো হঠাৎ করে আপাতত দৃষ্টিতে দেখে বোঝা যাচ্ছে না কাকে জেড ধরবো, কারটা কি, কিটা কি, কে কোথায় আছে, এই নিয়ে কনফিউশন। তাহলে কি আমি যা যা বললাম ওখানটায় আরেকবার রিমাইন্ড করে একটু দেখে নাও সবাই, যে কারটা জেনারেলি কোথায় থাকে, এর পাওয়ারে, লগের ভেতরে, সাইন কসের অ্যাঙ্গেলে, রুটের ভেতরে। ওকে, তাহলে এখানে ক্লিয়ারলি কি এর পাওয়ার যে ভ্যালুটা আছে সেটাকে জেড ধরে নাও। এর পাওয়ারটা কি আছে, -1/x, -1/x কে জেড ধরে নিলেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। -1/x কে জেড ধরা হলো, তাহলে -1/x বলতে আমরা কি বলতে পারি, যে x⁻⁻1 আছে, x⁻⁻1 এর ডেরিভেটিভ কী হয়, সামনে মাইনাস আসবে, পাওয়ারে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। আর রাইট সাইডে dz/dx। এবার একই রকমভাবে আমরা কি করলাম, ডিএক্সটাকে আবার লেফটে গুণ করে দিলাম, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1/x² dx ইকুয়াল টু dz। এখানে লক্ষ্য রাখো যে dx/x² অলরেডি আছে, মানে 1/x² dxটা এখানেও পেয়েছি, এখানে অলরেডি আছে অঙ্কে। এবার মেন অঙ্কে পুট করতে চলে আসি, কি অঙ্ক যত যেখানে এক্স আছে সব কিছু জেডে কনভার্ট হয়ে যাবে, আর যেটা ডিএক্সে ডিজেড হয়ে যাবে। তাহলে যেটা আমরা ধরেছি, যা আমরা পেয়েছি, এটাভাবে মাথায় রাখতে পারো যে যেটা আমরা ধরেছি আর যা যা আমরা পেয়েছি সেগুলোর সাহায্য নিয়েই সমস্ত এক্সকে এবং ডিএক্সকে সব জেড বা ডিজেডে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, e⁻z, কারণ আমরা -1/x কে জেড ধরেছি, e⁻z, আর 1/x² dxটাকে আমরা পেয়েছি, কি পেয়েছি, ডিজেড পেয়েছি, তাহলে ওইটার ভ্যালুর জায়গায় আমরা ডিজেড বসিয়ে দিতে পারি। আলটিমেটলি অঙ্কটা হয়ে গেলো ইন্টিগ্রেশন e⁻z dz। তার ইন্টিগ্রেশন আমরা জানো e⁻z হয়, আর প্লাস সি তো বটেই। আর জেডের ভ্যালুটা আলটিমেটলি কিন্তু এটা মাথায় রাখতে হবে, জেডের ভ্যালু কিন্তু বসিয়ে দিতে হবে, কারণ অঙ্ক কিন্তু জেড দিয়ে নয়, অঙ্ক কিন্তু আলটিমেটলি তোমাকে এক্স দিয়েই দিয়েছে। তাহলে কি জেডের ভ্যালুটা বসিয়ে দিতে হবে, তাহলে কী হবে, e⁻⁻1/x প্লাস সি। ওকে, এই হলো পরিবর্ত অঙ্ক। এই কনসেপ্ট অ্যাকচুয়ালি এর সাহায্য নিয়ে ভ্যারাইটিস অঙ্ক করতে হবে। আমি আরও কিছু অঙ্ক ডিসকাস তবুও করে দিয়েছি, আর এক্সারসাইজের বেশ কিছু অঙ্কের সাহায্য উদাহরণও পাবে, এবং বেশ কিছু অঙ্কের হিন্টস আবার দেখবে যে উত্তরমালার পরে স্টার দিয়ে করে দিয়েছে, হিন্টস দিয়ে দিয়েছে, যাতে এই চ্যাপ্টারটা করতে সুবিধা হয় আর কি। তাহলে ওই জিনিসগুলোও দেখবে একটু হেল্প নেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। ভালো করে এক্সাম্পল দেখবে, ভালো করে ভিডিও দেখবে, আর উত্তরমালার নিচে বা পরেও কিন্তু রয়েছে যে কিছু হিন্টস, যে কীভাবে হিন্টসটাকে কাজে লাগানো যেতে পারে সেটাকেও খেয়াল করতে হবে। আচ্ছা, অতি সংক্ষিপ্তর
একটা দুটো অঙ্ক নিয়ে আমি একটু ডিসকাস করে দিই। অতি সংক্ষিপ্ত একটা অঙ্ক বলছে এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। তো সন্দেহের কোনো কারণই নেই, আমি যেটা বললাম কাকে জেড ধরতে হবে, ওই কার্ডটাকে। এই কার্ডটা কোথা থেকে খুঁজে বের করবো, যে অ্যাঙ্গেলের ভেতর এই যে কসের অ্যাঙ্গেল আছে, কসের অ্যাঙ্গেলে কী আছে এক্স কিউব, তাহলে এক্স কিউবকে জেড ধরে নেওয়া যাক, বেশ সমস্যা মিটে গেল। তাহলে কী পেলাম, ডেরিভেটিভ করলাম 3x² ডিএক্স। আচ্ছা এই জিনিসটা এবার একটু ডাইরেক্ট লিখেছি আমরা, আগে ডিজেড বাই ডিএক্স এরমভাবে বানিয়েও নিতে পারো, আলটিমেটলি তো ডিএক্সটা লেফট সাইডে গুণই হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটাকে একেবারে ডাইরেক্টও লিখে দেওয়া যায় যে কি এক্স কিউব আছে, ডেরিভেটিভ করলে কী পাবো 3x², যেহেতু বাম দিকে যেহেতু এক্সের ভ্যারিয়েবল তাই তার সাথে ডিএক্সই গুণ হবে, আর ডান দিকে জেডের ভ্যারিয়েবল তাই তার সাথে ডিজেড থাকবে। ওকে, নর্মাল জেডের ডেরিভেটিভ করছে ডেরিভেটিভ কে 1 আর তার সাথে ডিজেড গুণ থাকছে। যাই হোক, এটা নিয়ে কোনো কনফিউশন যদি থাকে এরকমভাবে করে নেবে যে ডান দিকে ডিজেড বাই ডিএক্স হিসাবে করবে, তবে ডিএক্সটাকে বাম দিকে গুণ করে দেবে, কোনো অসুবিধা নেই, নিজের সুবিধা মতো এটা করে নেবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী পেলাম, যে 3x² ডিএক্স ইকুয়ালস টু ডিজেড আমরা পেয়ে গেলাম, এবং সেখানে কী লিখতে পারি যে x² ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 3। ওকে, এটা কেন x² ডিএক্স এর ভ্যালু বের করলাম, কারণ ভালো করে খেয়াল করো যে এই যে x² ডিএক্স কস এক্স কিউবটুকে বার রাখলে x² ডিএক্স কিন্তু একটা ভ্যালু রয়েছে, তো ওই x² ডিএক্সের জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারবো, ডিজেড বাই 3। আর এক্স কিউবকে জেড ধরা হয়েছে, সেখানে এক্স কিউবের জায়গায় জেড বসিয়ে দিতে পারবো, তাহলে অঙ্কটা কি দাঁড়ালো কস জেড ডিজেড বাই 3। ওকে, আচ্ছা 1/3 এবার তো কনস্ট্যান্ট বাইরে বসলো, কস জেডের ইন্টিগ্রেশন কী হবে, সাইন জেড প্লাস সি, জেডের জায়গায় বসিয়ে দাও, এক্স কিউব মিটে গেলো, তাহলে অঙ্কটা হয়ে গেল, অ্যান্সার হয়ে গেলো 1/3 সাইন এক্স কিউব প্লাস। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, অতি সংক্ষিপ্ত 12 নম্বর অঙ্ক, কস রুট এক্স বাই রুট এক্স, বেশি ভাবারই দরকার নেই, কসের অ্যাঙ্গেলের ভেতরে যা আছে তাকে জেড ধরে নাও, রুট এক্স তাহলে ইকুয়ালস টু জেড, মানে কি এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু জেড, এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ করলে কী হয়, হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু ডিএক্স, যেটা কিছুক্ষণ আগে লজিক বললাম যে বাম দিকে এক্সের ডেরিভেটিভ করার পরে ডিএক্স গুণ করে দিই, আর ডান দিকে জেডের ডেরিভেটিভ কী হবে 1, ঠিক আছে, তার সাথে ডিজেড গুণ করে দিই, আর কনফিউশন থাকলে ওরমভাবে লিখে নেবে ডিজেড বাই ডিএক্স আকারে, তারপর লিখবে আলটিমেটলি এরকমই আসবে, তাহলে হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ডিএক্স ইকুয়াল ডিজেড, তাহলে এখানে পাওয়ারে এক্সের পাওয়ারে হাফ মাইনাস 1 মানে কি মাইনাস হাফ হচ্ছে, মাইনাস হাফ মানে কি সেটা হরে চলে যাবে, তাহলে আলটিমেটলি নিচে রুট এক্স হয়ে গেলো, তাহলে ডিএক্স বাই রুট এক্সের ভ্যালু 2 ডিজেড। ওকে, তাহলে এখানে সব ভ্যালু বসিয়ে দেওয়া যাক, এই যে ডিএক্স বাই রুট এক্স তার জায়গায় বসিয়ে দিতে পারছি 2 ডিজেড, আর কস রুট এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি জেড, তো কস জেডের ইন্টিগ্রেশন হবে, 2টা কনস্ট্যান্ট বলে বাইরে থাকলো, কস জেডের ইন্টিগ্রেশন কী হয় সাইন জেড প্লাস কি সি আছে হয়ে গেলো, জেডের জায়গায় বসে যাক রুট এক্স, তাহলে সাইন রুট এক্স প্লাস সি হয়ে গেল। ক্লিয়ার? এবার 15 নম্বর অঙ্কে চলে আসি, এ টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 - x², কিছুক্ষণ আগে এরকম টাইপের একটা অঙ্ক দেখাচ্ছিলাম আমি নিজেই আর কি, জাস্ট এখানে একটা লাল কালির দাগাদাগি করে দেখিয়েছি, যে ওরকম টাইপেরই বিষয়, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স দিয়ে দেখিয়েছি আর কিছুই না। তাহলে কি এখানে ইয়ের পাওয়ারে কী আছে, এ সাইন ইনভার্স এক্স, তাকে জেড ধরলেই দেখো অঙ্কটা হয়ে যাচ্ছে, এ তো একটা কনস্ট্যান্ট ভ্যালু নিজের মতো থাকছে, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয়েছে তার সাথে ডিএক্স গুণ ইকুয়ালস টু ডিজেড, তাহলে ডিএক্স বাই রুট ওভার 1 - x², যেটুকু আমার লাগবে সেটুকু আমরা বানিয়ে নিই, সেটুকু ভ্যালু কি ডিজেড বাই এ, তাহলে সেটুকু এখানে আছে ডিএক্স বাই রুট ওভার 1 - x²। ওকে, তাহলে সেই ভ্যালুটুকুর জায়গায় আমরা বসিয়ে দিতে পারছি ডিজেড বাই এ, আর এখানে ইয়ের পাওয়ারে কি বসে যাচ্ছে, ইয়ের পাওয়ারে বসে যাচ্ছে হলো জেড, যেহেতু আমরা জেড ধরেছি, যা ধরেছি আর যা পেয়েছি সেগুলো বসে গেল, সেগুলো বসে যাওয়ার পরেই ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন হয়ে গেল কি ই টু দি পাওয়ার জেডই হয়, আলটিমেটলি জেডের জায়গায় এস আই ইনভার্স এক্স বসিয়ে দেবে প্লাস সি, এই হলো অঙ্ক। এরপরে রয়েছে হলো যে এটা বেসিক্যালি অতি সংক্ষিপ্তর 21 নম্বর অঙ্ক, অতি সংক্ষিপ্তর 21 নম্বর অঙ্ক রয়েছে 1 - সাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কস এক্স, কিউব রুট আছে, কিউব রুট এক্স প্লাস কস এক্স আছে, তাহলে কী বললাম যে রুটের ভেতরে কিছু থাকলেই সেটাকে আমরা জেড ধরতে পারি, যদি সেটা স্কোয়ার রুট থাকে তাকে আমরা জেড স্কোয়ার হিসেবে ধরতে পারি, কিউব রুট থাকলে জেড কিউবড ধরতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু কিউব রুট আছে, এই অঙ্কটা আমি জেড দিয়ে ধরে করেছি ঠিকই, এই অঙ্কটা কেউ চাইলে জেড কিউব ধরেও করতে পারো, বাড়িতে একবার জেড কিউব ধরে ট্রাই করো, ঠিক আছে, দেখো যে অ্যান্সারটা কী আসছে। তো আমি এখানে জেড ধরেই করেছি, তো আপাতত জেড ধরে ডিসকাশনটা আমি করে দিই, তাহলে এক্স প্লাস কস এক্স মূল কনসেপ্ট ওইটা মাথায় রাখলেই হবে, তাহলেই হবে যে রুটের ভেতরে যেটা আছে তাই সেটাকে জেড ধরা হয়েছে, সে জেড ধরো বা জেড কিউব ধরো, নিজের মতো ক্যালকুলেশন তবে করতে হবে গুছিয়ে, আর কিছু না। তাহলে কী আছে কিউব রুট, রুটের ভেতরে যেটা আছে সেটাকে জেড ধরা হলো, তাহলে এটা ডেরিভেটিভ করা যাক, তাহলে কী হচ্ছে 1 cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড,
দেখো সেই জিনিসটুকুই লবে রয়েছে, 1 - sin x dx। ঠিক আছে, কোনটা ইন্টু আকারে আছে, কোনটা ভাগ আকারে আছে, এমনকি ডেরিভেটিভের ক্ষেত্রেও কোনটা ইন্টু আকারে থাকছে, কোনটা ভাগ আকারে থাকছে, সব কিছু অবজার্ভে রাখতে হবে। হ্যাঁ, তো এখানে কী দাঁড়ালো, 1 - sin x dxটা ডিজেড লিখে দিতে পারি, ডিজেড লিখে দিলাম আমরা। নিচে হয়ে গেল কি কিউব রুট জেড, সেটা উপরে এলে কি হয়, z⁻⁻⁴ ডিজেড ইন্টিগ্রেশনের সূত্র z⁻n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি, নর্মাল যোগ বিয়োগ হলো, তারপরে জেডের ভ্যালুটা বসে গেল। এই হলো অঙ্ক। আচ্ছা আচ্ছা, তার আগে আচ্ছা এখানে 21 হয়ে গেল। এবার অতি সংক্ষিপ্ত 26, 29 এগুলো আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিয়েছি। অতি সংক্ষিপ্ত 26 নম্বর অঙ্কটা পুরো এক্স প্লাস লক সাইন এক্সকে জেড ধরলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। এক্স প্লাস লক সাইন এক্সকে জেড ধরলে অঙ্কটা হয়ে যাচ্ছে। এটা জাস্ট হিন্টস হিসেবে নিতে পারো, সেটাকে এবার অঙ্কটা দেখে ট্রাই করো। আর অতি সংক্ষিপ্ত 29 নম্বর অঙ্কটা এক্স কিউবকে জেড ধরলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, হিন্টস হিসেবে নিয়ে তারপর ট্রাই করো। এর বাইরে আরও অনেক অঙ্ক আছে, সব অঙ্কই করতে হবে। ঠিক আছে, এবার নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে টাটিয়ে করতে হবে আর কি। আচ্ছা, আরেকটা জিনিসও বলে রাখি, এই জায়গাটায় বলা হয়নি যে জায়গাটা আমি ডিসকাস করছিলাম যে এই কারগুলোকে কী ধরা হবে। আর এটা 6 নম্বর পয়েন্ট হিসেবে নিতে পারো, কোনো সময় কোনো এরকম যদি এইগুলো যদি কোনোটাই না থাকে, যে 1 থেকে 5 পর্যন্ত ওরকমভাবে কিছু ধরে পাওয়া যাচ্ছে না, কোনোটাকে জেড ধরে হচ্ছে না, তাহলে এরকম 6 নম্বর ক্ষেত্রে একটা হরে যদি কিছু থাকে, যে লব বাই হর আকারে আছে একটা অঙ্ক, তো হরে যে ভ্যালুটা থাকে সেই হরের ভ্যালুটাকেও জেড ধরলে কিন্তু কাজ হতে পারে। হরের ভ্যালুটাকে জেড ধরলেও কিন্তু কাজ হতে পারে, তার ভ্যালু যেটা পাবো সেটা লবে থাকতে পারে। এবং এটাও বলে রাখি, অনেক সময় এটাও হয় পুরো হরটাকেই জেড ধরতে হবে, সেটারও কোনো মানে নেই। অনেক সময় এটা হয় যে হরের আংশিক পার্টটুকুকে জেড ধরলে কাজ হতে পারে, আবার অনেক সময় পুরো হরটাকে জেড ধরলেও কাজ হতে পারে। তো এটাকে নিজেকে বুঝে নিতে হবে। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আবার লবটাকেও জেড ধরতে হতে পারে, এগুলো স্পেশাল কেস। প্রথমত 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলোর সাহায্য নিয়ে অঙ্ক করতে শুরু করো, প্র্যাকটিস করতে থাকো। ম্যাক্সিমাম অঙ্ক সেভাবেই গেছে প্রথম দিকে। তো তারপরে কিছু কিছু স্পেশাল কেসে আমাদের হরকে জেড ধরতে হতে পারে, কিছু কিছু স্পেশাল কেসে হরের আংশিক পার্টকে জেড ধরতে হতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে লবকে বা লবের আংশিক পার্টকেও জেড ধরতে হতে পারে। একটু বলে রাখলাম এখানেই, এগুলো পরবর্তী অঙ্কগুলোতে সংক্ষিপ্ত টংক্ষিপ্ত আসবে বা দীর্ঘ অঙ্কগুলোতে। আচ্ছা, আমি যেখানে ছিলাম চলে আসি, যে এখানে তাহলে অলরেডি অতি সংক্ষিপ্ত 26 বললাম যে এক্স প্লাস লক সাইন এক্সকে জেড, এখানে অ্যাকচুয়ালি এইটা ওই হরের পার্টকেই জেড ধরা হয়েছে। অঙ্কটা দেখলে বুঝতে পারবে, এখানে আমি অঙ্কটা লিখিনি, তো অঙ্কটা দেখলে বুঝতে পারবে। আর 29 নম্বরে এক্স কিউবকে জেড ধরা হয়েছে, তো এগুলো একটু অবজারভেশনে রাখতে হবে। আচ্ছা, সংক্ষিপ্ত এক নম্বর হলো, যেমন রুটের পার্ট ছিল একটা, রুটের ভেতরে এই অঙ্কটা ছিল অ্যাকচুয়ালি, রুট tan−1x+4 ছিল অ্যাকচুয়ালি, tan−1x+4টা রুটের ভেতরে ছিল। ওকে, রুটের ভেতরে যেহেতু ছিল তাই আমরা সেটাকেই জেড ধরবো। এবার যেহেতু রুট ছিল তাই আমরা যেটা ডিসকাস করছিলাম সেটা জেড স্কোয়ার ধরা হয়েছে। তো জেড স্কোয়ার ধরে এবার নর্মাল ডেরিভেটিভ করো, নর্মাল ডেরিভেটিভ করার মাধ্যমে অঙ্কটা হয়ে যাবে। জাস্ট একটু হিন্টস দিয়ে দিলাম। সংক্ষিপ্ত 1 তাই সংক্ষিপ্ত 6 লগ কস এক্স যে পার্টটুকু রয়েছে সেটাকে জেড ধরলে হয়ে যাবে। তা লগ কস এক্সের ডেরিভেটিভের সময় বি কেয়ারফুল, আমাদের এখানে চেন রুলের ডেরিভেটিভ হবে, যে লগ কস এক্সের ডেরিভেটিভ করলে কী হবে, যে প্রথমে 1/cos x হবে, তারপরে ইন্টু চিহ্ন দিয়ে কী হবে, কস এক্সের ডেরিভেটিভ হবে, মানে কি সাইন এক্স হবে, তাই তো। আর ডান দিকে কী হবে, dz/dx হবে। আলটিমেটলি কী পাচ্ছি, মাইনাস সাইন এক্স বাই কস এক্স মানে কি ট্যান এক্স, মাইনাস ট্যান এক্স ডিএক্সটা কি লেফট সাইডে গুণ হচ্ছে, মাইনাস ট্যান এক্স ডিএক্স ইকোয়ালস টু ডিজেড হয়ে যাবে। ওকে, তাহলে এগুলো একটু খেয়াল করবে, তারপরে যা আছে অঙ্কটা সেটা অবজার্ভ করলেই হবে। আচ্ছা, 8-এর অঙ্কটা আমি একটু ডিসকাস করে দিয়েছি এখানে। 8-এর অঙ্কটা নিয়ে একটুখানি বলে দিই, যে এখানে বলেছে যে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স বাই লগ ট্যান এক্স প্লাস সেক এক্স। এবার এইটা নিয়ে একটা কারো কারো কনফিউশন থাকতে পারে, এটা কীভাবে ধরবো। আমি অলরেডি ডিসকাস করে এসেছি যে লগের ভেতরে যে পার্টটা আছে এটাকে জেড ধরলে হতে পারে। এবার দেখো যে সেইটাকে জেড ধরে অঙ্কটা সলভ করা যাচ্ছে কিনা। যদি সেটাকে মানে ট্যান এক্স প্লাস সেক এক্সের কথা বলছি, লগের ভেতরে সেটাই আছে, তাহলে কি ট্যান এক্স প্লাস সেক এক্সকে যদি জেড ধরে অঙ্কটা সলভ করা যেতে পারে তাহলে ইটস ওকে। আর যদি সলভ করা না যায় সেক্ষেত্রে কী করতে হবে, এই কিছুক্ষণ আগেই জাস্ট ডিসকাস করলাম যে পুরো হরটাকে অথবা হরের আংশিক পার্টকে জেড ধরতে হতে পারে। তো এইখানে তার হরের আংশিক পার্ট বলে কিছু নেই, তার মানে কি আছে, লগ ট্যান এক্স প্লাস এক্স, মানে এটাই পুরোটা একটা হর, এর সাথে তো অন্য কিছু গুণ আকারে নেই আর। তাহলে কি পুরো হরটাকেই আমাদের কী করতে হবে এখন, জেড ধরতে হবে। পুরো হরটা কী আছে, লগ ট্যান এক্স প্লাস সেক এক্স, তাহলে লগ ট্যান এক্স প্লাস সেক এক্সকে জেড ধরে নেওয়া যাক। ওকে, এবার এটাকে ডেরিভেটিভ করলে কী হচ্ছে, যেহেতু লগ এক্সের সূত্র প্রথমে অ্যাপ্লাই হবে, লগ এক্সের সূত্র অ্যাপ্লাই হলে কী হয়, 1/x, তারপরে কি ইন্টু চিহ্ন দিয়ে চেন রুলের কনসেপ্ট, তাকে আমরা মনে মনে এক্স ভেবেছিলাম, তার ডেরিভেটিভ,
তাহলে কি ট্যান এক্সকে ডেরিভেটিভ করলে কী হচ্ছে সেক্স স্কোয়ার এক্স প্লাস সেক এক্সের ডেরিভেটিভ করলে কী হচ্ছে সেক এক্স ট্যান এক্স। এটাকে আমি একটু ক্লিয়ার করে দিই। তাহলে কী হচ্ছে 1/x হলো, যেহেতু লগ এক্সের কনসেপ্ট, তারপর ইন্টু যাকে মনে মনে এক্স ভেবেছিলাম তার ডেরিভেটিভ, তাই ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স এসে গেলো, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স এসে গেলো, আর ডান দিকে কী এলো যেটা আছে তাই ডিজেড বাই ডিএক্স। আচ্ছা, এবার বাম দিকে কী হচ্ছে, বাম দিকে লবে সেক এক্স কমন যাচ্ছে, তাহলে লবে থাকছে সেক এক্স প্লাস ট্যান এক্স, আর হরে অলরেডি সেক এক্স প্লাস ট্যান এক্সই আছে, আর ডিএক্সটা ক্রস গুণ হয়ে গিয়ে বাম দিকের সাথে গুণ হয়ে গেল, আর ডান দিকে ডিজেড থাকছে। তাহলে এবার লব হরে সেক এক্স প্লাস ট্যান এক্স কেটে গেল, তাহলে আলটিমেটলি কী থাকছে সেক এক্স ইন্টু ডিএক্স ইকোয়াস টু ডিজেড। ওকে, এই ভ্যালুগুলো যদি আমরা এবার সব পুট করে দিই, দেখো সব ভ্যালু পেয়ে গেছো। সেক এক্স প্লাস ডিএক্স ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে ডিজেড, তাহলে এখানে সেক এক্স প্লাস ডিএক্সের ভ্যালু আমরা বসিয়ে দিতে পারছি ডিজেড, আর হরে কি হর পুরোটাকে হরটাকে জেড ধরেছি, তাহলে হরে পুরোটাই কি বসে গেলো জেড। আলটিমেটলি অঙ্কটা কী দাঁড়ালো ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কী হয়, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স আমাদের লগ এক্স হয়, তাহলে এখানে কী হবে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড লগ জেড হবে প্লাস সি। ওকে, এবার কি জেড আমরা যা ভ্যালু ধরেছি জেড ছিল পুরো লগ টেন এক্স প্লাস সেক এক্স, তাহলে পুরো লগ টেন এক্স প্লাস সেক এক্সটাই বসে যাবে, মানে অলরেডি একটা লগ তো আছেই, লগের ভেতরে লগ টেন এক্স প্লাস সেক এক্সটা আছে প্লাস সি। ক্লিয়ার হচ্ছে আইডিয়া? এইভাবে পুরো অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছ তোমরা। এভাবে সলভ করো। আচ্ছা, সংক্ষিপ্ত নয়ও ডিসকাস করে দিয়েছি একটু, সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডি যে ত্রিকোণমিতির সূত্র সেটাকে অ্যাপ্লাই করো। তারপরে এখন ট্যান বা কট দিয়ে কোনো একটা ফাংশন চলে আসবে, এবং তাতে ট্যানের সূত্রটা অলরেডি এই চ্যাপ্টারে ফর্মুলা হিসেবে বলা হয়েছে, কটের সূত্রটাও বলা হয়েছে, সেটা লাগালেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, টাস্ক থাকবে হলো সংক্ষিপ্তরই 12 শেষ পর্যন্ত, মানে এমসিকিউ ফুল থাকবে, অতি সংক্ষিপ্ত ফুল থাকবে, আর সংক্ষিপ্তর 12 দাগ শেষ। এই হলো টাস্ক এসএনদের ইউনিট 3 চ্যাপ্টার 6A। ওকে, ইউনিট 3 চ্যাপ্টার 6A এসএনদের বইয়ের, এবং এটাই হলো পরিবর্ত বা প্রতিস্থাপনের। কী কী টাস্ক থাকছে তাহলে, যে এমসিকিউ ফুল, অতি সংক্ষিপ্ত ফুল, আর সংক্ষিপ্তর 12 দাগ শেষ। ওকে, বাই স্টুডেন্টস।